হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সি ফ্লোর স্প্লিটিং, অর্থাৎ সমুদ্র বক্ষের বিস্তৃতি, এটা নিয়ে। তো আমাদের হেডলাইন তোমরা জানো, ভূগোল মুখস্থের নয়, এটি বোঝার বিষয়। আর এই চ্যানেলের মাধ্যমে আমরা ভূগোলটাকে বোঝানোরই কাজ করছি। তোমাদের মুখস্থ যাতে না করতে হয় ভূগোলটা যাতে তোমরা বুঝতে পারো এবং বুঝে যাতে মনে রাখতে পারো, তাই জন্য আমরা এই চ্যানেলের ক্রিয়েট করেছি। তো তোমরা জানো আমাদের ইমেল আইডি, আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। বিভিন্ন বই রয়েছে, পিডিএফ রয়েছে, এবং আমাদের ক্লাসের যে পিডিএফ সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো যাও, জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যদি লাইভ আসি তাহলে এখানে তোমাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়। তো চলো আজকে আমরা শুরু করি। দেখো, সি ফ্লোর স্প্রেডিং মানে সমুদ্র বক্ষের বিস্তৃতি, এটা বোঝার বিষয়, সম্পূর্ণটাই বোঝার বিষয়। এটা মুখস্থ করতে গেলেও মুখস্থ করতে পারবে না বিষয়টা, হয়তো ভুলে যাবেন, মুখস্থ হবে না, এমনটি না হবে। তো সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং, এটা আমরা বুঝবো আজকে। তোমরা জানো এর আগে আমরা ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আমরা পড়েছি, প্লেট টেকটনিক থিওরি করেছি। তো দেখো এগুলো, দেখো 1912 এই সময়ে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহাসঞ্চারণ তত্ত্ব আসে। তারপরে 1950 এই সময়টাতে সমুদ্রবক্ষের বিস্তৃতি আসে। সমুদ্রবক্ষের বিস্তৃতি এই সময় কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তারপরে যদি তোমরা দেখো যে 1960 বা 65 এর মাঝখানে আছে প্লেট টেকটনিক থিওরি। এগুলো কিন্তু আস্তে আস্তে আসছে। তো এখানে ক্রোনোলজিটা তোমাদের বোঝালাম যাতে করে তোমরা কনফিউজ না হও। সমুদ্রবক্ষের বিস্তার বা বিস্তৃতি, এই তত্ত্বটা দিয়েছিলেন হ্যারি হেস নামে একজন আমেরিকান ভূতত্ত্ব। তোমরা বোরিং হয়েও না, একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তাহলে তোমরা অফলাইনের মতো মজাটা পাবে ক্লাসে। তো হ্যারি হেস, তিনি একজন আমেরিকান ভূতত্ত্ববিদ। তিনি এই সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বটা দিয়েছেন। তো হ্যারি হেস তিনি কার তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? তো অফকোর্স তোমরা বলে দিতে পারবে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মাধ্যমে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। কেন? না, তো 1992 তে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আসছে, তারপরে সি ফ্লোর স্প্লিটিং আসছে, অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তৃতি আসছে তত্ত্ব। তো তিনি এই তত্ত্বের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তারপরে আর্থার হোমসের তোমরা তাপীয় পরিচলন তত্ত্ব পড়েছ, এটা পড়ানো হয়নি আমার। তাপীয় পরিচলন স্রোত থিওরি বা তত্ত্ব, এটা দিয়েছিলেন কে? না তো আর্থার হোমস। তো আর্থার হোমসের পরিচলন স্রোত তত্ত্ব আর ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহাসঞ্চারণ তত্ত্ব, এই তত্ত্ব দুটোর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন হ্যারি হেস। এবং তিনি এই 1950 দশকে, এই সময়ে সমুদ্রবক্ষের বিস্তৃতি, এই তথ্যটা তিনি দিয়েছিলেন বা তত্ত্বটা দিয়েছিলেন, থিওরিটা দিয়েছিলেন। এটা তিনি মানে বিস্তৃত গবেষণা করেছিলেন, অনেক গবেষণা করার পরে তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন। বুঝতে পারলে বিষয়টা? আচ্ছা, বুঝতে পেরেছ? না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করো, হ্যাঁ। তো তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন এবং 1962 তে তার একটা বই ছিল, হ্যারি হেসের একটা লেখা বই,
বইটার নাম হচ্ছে হিস্টোরি অব ওশিয়ান বেসিন। হিস্টোরি অফ ওশিয়ান বেসিন, এই বইটাতে তিনি আনুষ্ঠানিকভাবে মানে অফিসিয়াল ভাবে এই সি ফ্লোর স্প্রেডিংটা তিনি ব্যাখ্যা করেছিলেন। বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ, তো 1912 কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, তার আগে তাপীয় পরিচলন স্রোত আর্থার হোমসের, তারপরে 1950 দশকে আসে সমুদ্রবক্ষের বিস্তৃতি, 1960 থেকে 65 এই সময়ে প্লেট টেকটনিক থিওরি আসছে। প্লেট টেকটনিক থিওরি, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বিস্তারিত আলোচনা করেছি আমরা, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই দুটো দেখে নিতে পারো। হ্যাঁ, তো আমরা আজকে সমুদ্রবক্ষের বিস্তৃতিটা আলোচনা করব। সমুদ্রবক্ষের বিস্তৃতির যে মূল কথা, এটা আমি মিটিয়ে দিই। স্ক্রিনশট যদি নিতে চাও তাহলে নিয়ে নাও, আমি 5 সেকেন্ড ওয়েট করছি। হলো স্ক্রিনশট? জি ঠিক আছে, আমি এটা মিটিয়ে দিচ্ছি। দেখো, সমুদ্রবক্ষের বিস্তৃতির যে মূল কথা সেটা হলো আমাদের ভূপৃষ্ঠ। এর আগে তোমরা পড়েছো এগুলো, আমি ওই জন্য ব্যাখ্যাতে যাচ্ছি না। এটা ধরো আমাদের প্লেট, আর আমাদের এটা গুরুমণ্ডল, আমাদের কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল। গুরুমণ্ডলটা বড়ই আমি দেখাচ্ছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় মোটেও। এটা আমাদের গুরুমণ্ডল পুরোটাই, তার মধ্যে দুটো ভাগ, বহির্গুরুমণ্ডল আর এটা হচ্ছে অন্তর্গুরুমণ্ডল। এবার এগুলোতে তো পরিচলন স্রোত আছে। কেমন পরিচলন স্রোত? এগুলোতে তো ম্যাগমা আছে, ম্যাগমা উষ্ণ হয়ে ফুটছে। এই জায়গাটাতে প্রায় কেন্দ্রমণ্ডলে 6000 ডিগ্রি সেলসিয়াসে ম্যাগমা ফুটছে। ম্যাগমা ফুটে ওপরের দিকে আসছে, ওপরের দিকে এসে এই যে আমাদের এটা হচ্ছে প্লেট, প্লেটে এসে ধাক্কা মারছে, দিয়ে আবার সে নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে আসছে, ধাক্কা মারছে প্লেটে, আবার নিচের দিকে চলে যাচ্ছে, আসছে, ধাক্কা মারছে, আবার নিচের দিকে চলে যাচ্ছে। তো এই রকম শেপে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্লেটটাকে সে ধাক্কা মারছে। এই একটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার হলো যে আমাদের যে ম্যাগমা গুলো আছে এগুলো গরম, অত্যন্ত গরম, এগুলো পরিচলন স্রোতের মাধ্যমে উপরে আসছে, আর এই প্লেটটাকে ধাক্কা মারছে, আবার নিচের দিকে যাচ্ছে, আবার ধাক্কা মেরে আবার নিচের দিকে আসছে। এভাবে পরিচলন স্রোত। এক নম্বর পয়েন্ট হলো তোমাদের ক্লিয়ার? জি, দ্বিতীয় পয়েন্ট, এই যে ধাক্কা মারছে, এই প্লেটের কোনো একটা জায়গা দুর্বল যদি থাকে, মনে করো এই জায়গাটা পাতলা, এই জায়গাটা দুর্বল জায়গা, আমি পেনটা চেঞ্জ করে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে দুর্বল জায়গা। এই জায়গাটাতে আঘাত করে করে জায়গাটাকে ফাটিয়ে দিয়েছে, প্লেটটাকে ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, তো 2 নম্বর প্লেটটাকে ফাটালো, 1 নম্বর পরিচলন স্রোত, দ্বিতীয় নম্বর হচ্ছে প্লেটটাকে মানে দুর্বল করে দিয়ে ফাটিয়ে দিল। 3 নম্বর পয়েন্ট কি? এরপর এই ফাটল বরাবর এই যে ঊর্ধ্বমুখী স্রোত আসছে ম্যাগমার, পরিচলন স্রোত, এর চাপে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে। এই ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে, ফাটিয়ে দিল মানে কি? বেরিয়ে যাবে তো ম্যাগমা, তাই না? ফাটিয়ে দিয়ে এই জায়গাটাতে শৈলশিলার সৃষ্টি করলো, মানে একটা উঁচু স্থানে তৈরি করলো, বা উঁচু একটা
খুব উঁচু না, একটা উঁচু টাইপের পাহাড়ের তৈরি করলো, শৈলশিরার তৈরি করলো। এবার এগুলো দেখো, এটা কোন জায়গাটাতে সম্ভব? এটা কোন জায়গাতে সম্ভব? তোমাদের এর আগে পড়িয়েছি যে যদি সমুদ্র থাকে তাহলে তার প্লেটটা দুর্বল হয়ে যায়, মানে কম অংশ এখানে থাকে। আর এখানে যদি তোমার পাহাড় টাহাড় থাকে বা এমনি সমভূমি থাকে তাহলে এর পুরুত্বটা বেশি, তাই না? আর এর পুরুত্বটা কম। এই ঘটনাটা ঘটছে কোথায়? সমুদ্রতে। আর এই জন্যই এর নাম হলো সমুদ্র বক্ষের বিস্তৃতি। বুঝাতে পারছি তোমাদের? তো দুর্বল প্লেট কোন জায়গাটাতে হবে? সমুদ্রেটাতে। কেন না, তো এটার ওপরের বেশ কিছু অংশ নেই, খালি, তাই একে ধ্বংস করাটা সহজ। আর এই সমুদ্রের মাঝ বরাবর মধ্য শৈলশিরার তৈরি করছে। মধ্য বলতে এখানে মাঝখানে সৃষ্টি হয়েছে। বুঝতে পারলে? এবার চলো 4 নম্বর পয়েন্ট। এইভাবে এই যে মধ্য মহাসাগরীয় শৈলশিরা তোমরা দেখতে পাচ্ছ, এর শীর্ষদেশ, শীর্ষদেশ মানে হচ্ছে উপরের অংশ, শীর্ষদেশে ফাটল বরাবর লাভা বেরিয়ে আসছে। যেমনটি আগ্নেয় পর্বতে তোমরা দেখেছো লাভা বেরিয়ে আসছে, এবং এর যে ঢাল, এই ঢাল বরাবর নিচের দিকে নামছে, তাই তো? তো এখানে যদি নিচে নামে তাহলে কি হবে না, তো সমুদ্রের যে বেশটা রয়েছে, সমুদ্রের যে নিচটা রয়েছে, এখানে লাভাটা সঞ্চিত হবে। আর লাভাটা যখন সঞ্চিত হবে তখন একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হবে। আর এই নতুন ভূমিরূপ যখন সৃষ্টি হচ্ছে, বা মহাসাগরীয় ত্বক যখন সৃষ্টি হচ্ছে, বা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, তখন এটা ধীরে ধীরে স্থলভাগের দিকে যাবে। যাবে না? এটা আমি বড় করে তোমাদের আঁকিয়ে দিচ্ছি, এঁকে দিচ্ছি। জল এগুলো, এটা হচ্ছে ডাঙা। ডাঙা বলতে স্থলভাগ। তো এখানে মনে করো যে পরিচলন স্রোতগুলো আসছে, সাগর বরাবর এখানে শৈলশিরা সৃষ্টি হলো। তো এখান থেকে যদি লাভাগুলো বা ম্যাগমাগুলো যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে এগুলো তো ধীরে ধীরে ডাঙার দিকে আসবে বা স্থলভাগের দিকে আসবে, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার, তো স্বাভাবিক ভাবেই ধরো না, হলো? তো প্রতিটি সাগরে আমরা কয়টা, প্রশান্ত মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, আন্টার্কটিকা মহাসাগর রয়েছে, তো এগুলোতে প্রায় প্রতিটাতেই আমরা এই ঘটনা লক্ষ্য করি। এবং এইভাবে যে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, লাভা বা ম্যাগমা গুলো বের হয়ে, তো এটাকে বলা হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং। বুঝতে পারলে তোমরা? আরেকবার আমি প্রথম থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে বিষয়টা, এটা সম্পূর্ণ বোঝার বিষয়, মুখস্থ করতে গেলে খুবই অসুবিধা হবে তোমার। দেখো, আমি কালারটা চেঞ্জ করি যাতে করে তোমাদের আমি সম্পূর্ণটা আরেকবার ভালোভাবে বুঝাতে পারি। আমাদের গুরুমণ্ডল ম্যাগমা আছে, ম্যাগমা ফুটছে, উপরের দিকে যাচ্ছে, পরিচলন স্রোত। ম্যাগমার মধ্যে যদি তোমাদের বলে কেউ কিরকম স্রোত দেখা যায়, পরিচলন স্রোত, চোখ বন্ধ করে পরিচলন স্রোত, এটা মনের মধ্যে গেঁথে না যে আমাদের গুরুমণ্ডলে পরিচলন স্রোত দেখা যায় ম্যাগমা, রাইট? তো চলো প্রথম থেকে আমি থিওরিটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ভূগর্ভের উষ্ণ পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ যখন মহাসাগরীয় ভূত্বকের নিচে, এই যে মহাসাগরীয় ভূত্বক, এই যে মহাসাগরীয় ভূত্বক বা প্লেট, এর নিচে যখন ধাক্কা মারে বা আঘাত করে, তখন সেখানে মহাসাগরীয় ভূত্বক গলে যায়। অর্থাৎ এই যে ভূত্বকটা আছে, ভূত্বকটা গলে গেল এবং ফাটলের সৃষ্টি হলো, রাইট? এবং এই ফাটল বরাবর
যে পরিচলন স্রোতগুলো দেখা যাচ্ছে সেগুলো উপরের দিকে চলে আসে এবং এই ফাটল বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসে সেটা এই মধ্য শৈলশিরা বরাবর নিচের দিকে বেয়ে নেমে যায়, আর নামতে নামতে তা ধীরে ধীরে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি করে এবং তা ক্রমাগত ল্যান্ডের দিকে মানে স্থলভাগের দিকে বিস্তৃত লাভ করে, বা ল্যান্ডের দিকে বা স্থলভাগের দিকে চলে যায় বা বিস্তৃত হয়। আর প্রতিটি মহাসাগরেই এইভাবেই লাভা বের হয়ে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, আর এটাকে বলা হয় সি ফ্লোর স্প্রিটিং। বুঝতে পারলে? কোথাও যদি অসুবিধা থাকে কমেন্ট করো। আমি এমনটা বলছি না যে একবার বুঝালাম বলে তোমাদের সম্পূর্ণটাই মাথায় ঢুকে যাবে বা আমি বুঝাতে সক্ষম হয়ে গেলাম। তো কোথাও যদি কোশ্চেন থাকে, মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে কোশ্চেন করো। হ্যাঁ, আশা করছি এটা তোমাদের বুঝাতে পেরেছি আমি। এটাই হচ্ছে মূল কথা। এবার আমরা আমাদের বইয়ের ভাষাতে চলে যাই। এই যে আমাদের একটা ডিজিটাল ফটো আমরা পেয়েছি, চলো এখানে কি বলছে। এই যে দেখো ম্যাগমাগুলো বেরিয়ে আসছে। অ্যাস্থেনোস্ফিয়ার, এটা নিয়ে বহুবার আলোচনা করেছি, এটা বহির্গুরুমণ্ডলে অবস্থান করছে। তো এই যে ম্যাগমাগুলো উপরের দিকে আসছে, আর এই যে দেখো ওসিয়ানিক ক্রাস্ট। ক্রাস্ট বলতে দুই ভাগে আমরা ক্রাস্টকে ভাগ করেছি এর আগে, সিয়াল সীমা। যদি ভিডিও না দেখো মানে ইন্টেরিয়ার অফ দ্য আর্থ আমি বিস্তারিত আলোচনা করেছি, সেই ভিডিওটা যদি দেখে নাও তাহলে দ্বিতীয়বার আর ইন্টেরিয়ার অফ আর্থ করতে হবে না, একবারই যথেষ্ট। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা চ্যানেলে গিয়ে তোমরা দেখো। তো এই যে দেখো, একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট আর একটা হচ্ছে আমাদের ওসিয়ানিক ক্রাস্ট। তো ওসিয়ানিক ক্রাস্টটা আমাদের দুর্বল হয়ে যায় যেহেতু খুবই পাতলা, আর এটাতে এত মোটাকে ক্ষয় করতে অবশ্যই সময় লাগবে আর অসম্ভব প্রায়। তাই জন্য এখানে এইটুকু অংশটাকে ক্ষয় করা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, তো এখানে এসে ধাক্কা মারছে ম্যাগমা, আর ম্যাগমা ধাক্কা মেরে মেরে জায়গাটাকে ফাটিয়ে দেয়, আর ফাটিয়ে দিয়ে এখানে মিড ওসিয়ানিক রিজ বা যেটাকে বলা হয় মধ্য মহাসাগরীয় শৈলশিরা, সেটা এখানে সৃষ্টি হয়। ছবি এখানে দেওয়া নেই। আর এটা মানে বেরিয়ে যায় দুদিকে লাভা বা ম্যাগমা, এবং এইভাবে দেখো নিউ ক্রাস্ট তৈরি হচ্ছে, একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের এটা ধীরে ধীরে যখন ল্যান্ডের দিকে যায় বা স্থলভাগের দিকে যায়, তখন সেটা ওয়ার্ল্ড ক্রাস্ট হয়ে যায়। বুঝতে পারলাম? আর এই যে দুটো প্লেট, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। তো সেটা আমি বুঝালাম, ওই ঘটনাটা যেটা বললাম ওই ঘটনা এখানে সি ফ্লোর স্প্রেডিংটা কি। 1960 সালে মার্কিন বিজ্ঞানী হ্যারি হেস তোমরা বললেই হবে, হ্যারি হেস সমুদ্রবক্ষের সম্প্রসারণের ধারণা দেন। 1962 সালে অধ্যাপক মানে তিনি হ্যারি হেস হিস্টোরি অফ ওশিয়ান বেসিন বইটিতে মতবাদ প্রকাশ করেন। এটার পূর্ব ধারণা যেটা ধরা হয়েছিল ফ্রান্সিস বেকনের আটলান্টিক মহাসাগর সৃষ্টি, ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, আর্থার হোমসের তাপীয় পরিচালন স্রোত, এগুলো আমি বললাম তোমাদের, ইত্যাদি ধারণা হ্যারি হেসকে নতুন ভূগাঠনিক ধারণা তৈরিতে উৎসাহিত করেছিল। মূল বক্তব্য কি? মূল বক্তব্য তোমাদের বললামই, তারপরেও দেখে নাও কি বলছে এখানে। হোমসের পরিচালন স্রোত তত্ত্ব এর ভিত্তি তিনি বলেন, ক্ষুদ্র মণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশে মহাসাগরীয় ভূত্বক ফেটে বা গলে গিয়ে অসংখ্য ফাটল ও চ্যুতি রেখার সৃষ্টি হয়। এই যে ম্যাগমা, এটা ক্ষুদ্র মণ্ডল বলতে গুরুমণ্ডলকে বোঝানো হয়। হ্যাঁ, ক্ষুদ্র মণ্ডল মানে গুরুমণ্ডল, এটা মানে ক্ষুদ্র মণ্ডল মানে অন্য কিছু একটা মণ্ডল, এরকম মনে করে নিও না। হ্যাঁ, তো এই যে ওসিয়ানিক ক্রাস্টটা দুর্বল হয়, এটাকে ফাটিয়ে দিচ্ছে। দেখো এই যে ফাটিয়ে দিয়ে এখান দিয়ে লাভা বা ম্যাগমা বের হয়ে এদিকে 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 বেরিয়ে যায় এবং নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে। তো যত আমরা এদিকে যাব তত পুরনো ভূমিরূপ পাবো, এদিকে যত যাব পুরনো ভূমিরূপ পাবো, কেননা ম্যাগমা যখনই বের হবে তখন তো এখানে নতুন ভূমিরূপ পাবো, নতুন ভূমিরূপ এখানে, আর যত দূরে যাব তত পুরনো ভূমিরূপ আমরা পাবো। হ্যাঁ,
তো যদি তোমাদের বলে যে মিড ওসিয়ানিক রিজ যেটা রয়েছে বা মহাসাগরীয় মধ্য শৈলশিরা যেটা বা মধ্য মহাসাগরীয় শৈলশিরা, তার থেকে যত দূরে আমরা যাব তত ওল্ড ভূমিরূপ পাবো। হ্যাঁ, যত দূরে যাব তত ওল্ড ভূমিরূপ পাবো, আর যত কাছে হবে তত নিউ। এগুলো তো নিউ হবে। লক্ষ লক্ষ বছর ধরে ওই ফাটল বরাবর অবিরাম ব্যাসল্ট জাতীয় লাভা নির্গত হয়ে সামুদ্রিক তত্ত্বের উপর সঞ্চিত হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়। পরে সমুদ্রবক্ষের বিস্তার ঘটতে থাকে। ম্যাগমা নির্গমনের সময় প্রবল চাপে ভূত্বক পাশের দিকে বিস্তার লাভ করে এবং মাঝের ফাঁকা অংশে লাভা জমে নতুন ভূমিরূপ সৃষ্টি করে। অর্থাৎ এই যে দুদিকে দুটো প্লেট চলছে আর মাঝখানে লাভা বেরিয়ে নতুন ভূমিরূপ তৈরি করে দিচ্ছে। তারপরে যেটা, এর ফলে মহাসাগরের দুদিকের সীমানায় অবস্থিত মহাদেশীয় ভূত্বক পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। স্বাভাবিক, যেটা বললাম। সমুদ্র তলদেশের এই প্রসারের সঙ্গে পুরনো ভূত্বকীয় অংশের বিনাশ ঘটে যায়। তার মধ্যে পরিচলন স্রোতের নিম্নমুখী বাহু বরাবর মহাসাগরীয় ভূত্বক অংশে ঢুকে যায়। এই যে মহাসাগরীয় যে ক্রাস্ট বা প্লেট, এটা নিচের দিকে কেন ঢুকে যায়? না তো এটা ভারী হয়। যেটা কন্টিনেন্টাল প্লেট বা মহাদেশীয় প্লেটের থেকে মহাসাগরীয় প্লেট ভারী হয়, ফলে সেটা নিচের দিকে ঢুকে যায়। এই যে দেখো, নিচের দিকে ঢুকে যাচ্ছে। সামুদ্রিক শৈলশিরা থেকে বাইরের দিকে বিস্তার লাভ করে প্রান্তভাগের সামুদ্রিক খাতে শেষ হচ্ছে। হ্যাঁ, সমুদ্রবক্ষের বিস্তারের প্রক্রিয়া কিভাবে এটা হচ্ছে? না তো 1 নম্বর হচ্ছে তাপের সৃষ্টি। হ্যারি হিসের মতে ভূগর্ভে 100 থেকে 2900 কিলোমিটার গভীরতায় অবস্থিত গুরুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচন্ড চাপ সৃষ্টি হয়, যেটি সমুদ্র তলদেশের সম্প্রসারণের একটি প্রধান কারণ। এটা এই দুটো তো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। 100 থেকে 2900। আর যদি মুখস্থ না করতে চাও তাহলে আমাদের ইন্টেরিয়র অফ দ্য আর্থ মাই জিওগ্রাফি বলে তোমরা সার্চ দিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো। এখানে আমরা বুঝিয়েছি সম্পূর্ণটাই। পরিচালন স্রোতের উদ্ভব, ভূগর্ভস্থ তাপ ভূগর্ভ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, ফলে গুরুমণ্ডলে পরিচালন স্রোতের সৃষ্টি হয়। এগুলো আমি প্রথমে বোঝালাম তোমাদের পরিচালন স্রোতের বিষয়টা। চলো নেক্সট, মহাদেশের স্থানান্তর রয়েছে। এক কাজ করছি, তোমাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে দিয়েছি। এই পিডিএফ যেটা আছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নোট তৈরি করে নেবে। হ্যাঁ, আমি সম্পূর্ণটা বুঝাচ্ছি না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। যেটা বুঝানোর মূল বিষয় আমি বুঝিয়ে দিয়েছি। তো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি দেখছি, এগুলো তো তোমাদের অসুবিধা হবে না বুঝতে। এখানে সমুদ্রবক্ষের বিস্তারের দুটি কারণ, একটা হচ্ছে পরিচলন স্রোত, একটা হচ্ছে সঞ্চারণশীল পাত। এভিডেন্স অফ সি ফ্লোর স্প্রেডিং, এটা তোমাদের বোঝাতে হবে একটু। মহাসাগরের তলদেশে পেরিডোটাইট নামক আগ্নেয় শিলার মধ্যে সারপেন্টাইন নামক নিজের অস্তিত্ব পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে খনিজের কিছু উপাদানের যোগান আসে ভূগর্ভের গুরুমণ্ডল থেকে। অর্থাৎ আমরা পৃথিবীতে যেসব খনিজগুলো পেয়ে থাকি, আমরা সমুদ্রে যখন খনন কার্য আমরা দেখি, সমুদ্র থেকে যেসব খনিজ পদার্থগুলো আমরা উত্তোলন করি, বিভিন্ন পানডুবুরি যেগুলোকে বলে, যে ডুবুরিরা যখন যায় এবং বিভিন্ন খনিজ পদার্থগুলো নিয়ে আসে সমুদ্র থেকে, তখন আমরা জানতে পারি যে এটা গুরুমণ্ডল থেকে উঠে এসেছে। এবং এটা সিফ্লোর স্প্রেডিং এর কিভাবে প্রমাণ করে? না তো এগুলো নতুন নতুন জিনিস আমরা পেয়ে থাকি। অর্থাৎ আজকে ধরো এই জায়গাটাতে কোনো একটা ডুবুরি গেল, 50 বছর পর যদি আবার এখানে আসে, তাহলে নতুন কোনো জিনিস এখান থেকে উদ্ভব করবে, খনন করে। তো এখান থেকে আমরা এটা জানতে পারছি যে সিফ্লোর স্প্রেডিং হচ্ছে, তার ফলে নতুন নতুন জিনিসগুলো আমরা খনন করে পাচ্ছি। রাইট? হ্যাঁ। দ্বিতীয়ত, 1966 সালে সামুদ্রিক ভূত্বকের আগ্নেয় শিলার নমুনা থেকে রেডিওমেট্রিক পদ্ধতিতে শিলার বয়স নির্ধারণ করা হয়।
এই পদ্ধতিতে প্রমাণিত হয় সামুদ্রিক শৈলশিলার শীর্ষদেশের ভূত্বক নবীন এবং তলদেশের শিলা প্রাচীন। যে বিষয়টা তোমাদের এর আগে বললাম, যে মনে করো এটা শৈলশিলা, তো এখানে সবসময় নবীন শিলা পাবে, আর এখান থেকে যত দূরে যাবে তত পুরাতন অর্থাৎ ওল্ড শিলা পাবে, যত দূরে যাবে তত ওল্ড শিলা পাবে, যত গভীরে যাবে তত ওল্ড শিলা পাবে, যত উপরে আসবে তত নিউ শিলা পাবে। একটা বিষয় মনে রেখে নাও, এগুলো সিম্পল বিষয়। নিচে গেলে ওল্ড, উপরে গেলে নিউ, আর যেখানে মানে থাকবে সেটা তো নিউ, আর যত দুপাশে আমরা যাব, দুপাশে যত যাব তত ওল্ড শিলা আমরা পাবো। তারপরে এখানে মার্কিন ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন 1968 সালে জয়ডেস নামক প্রকল্প গ্রহণ করে। সংস্থাটি গ্লোমর চ্যালেঞ্জ নামক জাহাজ দ্বারা গৃহীত আটলান্টিক মহাসাগরের নমুনা পরীক্ষা করে দেখে যে মধ্য সামুদ্রিক শৈলশিলা থেকে উপকূলের দিকে গভীরতা ও বয়স বৃদ্ধি পায়। এগুলো প্রমাণ যে দুদিকে যদি আমরা যাই শৈলশিলা থেকে, তাহলে যে শিলার বয়স বৃদ্ধি পায় সেই বিষয়ে প্রমাণ। এগুলো তোমরা একটু পড়ে নিবে। ভূচুম্বকীয় প্রভাব এটা একটু দেখে নিও, এটার উপরে আমি পার্টিকুলার একটা আলাদা ভিডিও দেব। হ্যাঁ, তো এখানে আটলান্টিক মহাসাগরের শৈলশিলা এবং উত্তর আটলান্টিক ভূত্বকের 2 থেকে 3 কিলোমিটার গভীর এলাকা থেকে শিলার যে নমুনা বিজ্ঞানীরা সংগ্রহ করেছে তাতে প্রমাণিত হয়েছে যে উত্তর আটলান্টিক মহাসাগরীয় ভূত্বকের নিচে 2 থেকে 3 কিলোমিটার গভীরতায় তীব্র তাপপ্রবাহ আছে। তো এগুলোই প্রমাণ করছে সি ফ্লোর স্প্রেডিং কে। তারপরে এখানে যেটা জীবাশ্মের বিষয় রয়েছে 9 নম্বর পয়েন্টটা দেখো, মহাসাগরের উভয় দিকের উপকূল এবং মহীঢালের একই রকম আকৃতি এবং উপকূল অঞ্চলে জীবাশ্মের উপস্থিতি প্রমাণ করে অঞ্চলগুলি একসময় একই স্থানে অবস্থিত ছিল এবং পরে সমুদ্র তল সৃষ্টির ফলে তারা সরে গেছে। যেটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে এর বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে। ভূবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে ভূমিকম্পের কেন্দ্রগুলি প্রায় সবগুলি সবসময় একই গভীরতায় অবস্থান করে না। সমুদ্র খাতে ভূমিকম্পের কেন্দ্র গভীরে অবস্থান করে, অথচ মধ্য সাগরীয় শৈলশিলায় ভূমিকম্পের কেন্দ্রগুলি অগভীর। এটাও প্রমাণ করে সি ফ্লোর স্প্রেডিং কে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি লং যাচ্ছি না, যেটা বিষয় বোঝানোর বুঝিয়ে দিয়েছি। আর যদি তোমাদের ডাউট তারপরেও থাকে, কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্ট করো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কেননা তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, বই ডাউনলোড করতে পারো, ফ্রিতে সবকিছুই রয়েছে এখন, হয়তো ভবিষ্যতে পেড এটা হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে আজকের ক্লাসের পিডিএফ সেটা আমি সেন্ড করে দেবো, আর আমাদের ইমেল, সেখানে তোমরা কমেন্ট করতে পারো যে কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও। আমাদের ফেসবুক পেজে যে কুইজগুলো হয় সেগুলো তোমরা পার্টিসিপেট করতে পারো। আর যদি তোমরা চাও আমাদের চ্যানেলকে হেল্প করতে, তাহলে এখানে লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সব কিছুরই আমাদের হেল্প করতে পারো আর্থিক দিক থেকে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কিসের উপরে চাও তা কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।